রামিম, পাগল হয়েছিস তুই? নিজের বোনকে কেউ বিয়ে করে? বাবা, তুমি যা ইচ্ছে তাই বলো, আমি তিন্নিকেই বিয়ে করব। কি তিন্নি, করবি না আমাকে বিয়ে? তিন্নি চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আরও কয়েকবার প্রশ্নটা করলো। তিন্নি চুপ। তিন্নি, তুই বলবি নাকি মারবো তোকে আমি, হ্যাঁ? হঠাৎ ঠাস করে একটা শব্দ হলো। তারপর সব চিৎকার বন্ধ। কোলাহল থেমে থমথমে শান্ত একটা পরিবেশ বিরাজমান হলো। তিন্নি চলে গেল নিজের রুমে। রামিম ঠায় দাঁড়িয়ে রইল। কামরুল সাহেব বুঝলেন ছেলে পথভ্রষ্ট হয়েছে, নইলে তিন্নিকে কিভাবে বিয়ের কথা বলে। ক্লান্ত না হওয়া পর্যন্ত মারা হলো রামিমকে। ব্যথায় শরীর ছেড়ে দিয়েছে রামিম। নাজনীন বেগম বাদে বাড়ির সবাই শক্ত। তিন্নিও কিছু বলছে না। বলবে কেন? হোক পালিত বোন, তবে বোন তো। বোনকে কিভাবে বিয়ের কথা বলে? দোতলা বাড়ির ওপরের তলায় পাশাপাশি রুমে থাকে রামিম ও তিন্নি। রামিমের বয়স যখন 2 বছর, তখন তিন্নির বাবা একটা মেয়েকে নিয়ে আসেন বাড়িতে। তিন্নি মেয়েটার বয়স তখন 1 বছর মাত্র। গ্যাসের সিলিন্ডার ফেটে বাবা মা মারা যায়। তিন্নির বাবা মা পালিয়ে বিয়ে করার কারণে কোনো পরিবারই এই মেয়েটাকে বোঝা বানাতে চায়নি। নাজনীন বেগমের মেয়ের খুব শখ ছিল, আর কামরুল সাহেবের বন্ধুর পরিবারে এত বড় একটা দুর্ঘটনার পর তিন্নি মেয়েটার ভবিষ্যতের কথা ভেবেই নিজের বাড়িতে নিয়ে আসেন। নিজের মেয়ের মতো করেই মানুষ করেছেন তিন্নিকে। আজ 23 বছর ধরে মেয়েটাকে আগলে রেখেছেন তিনি। মেয়েটা দেখতে খুবই সুন্দর হয়েছে। বিয়ের প্রস্তাবও আসছে রোজই। এরই মধ্যে একটা ছেলেকে বেশ পছন্দ হয়েছে তার। ছেলে ব্যাংকে চাকরি করে, ভালো বেতন, দেখতে শুনতেও ভালো। এতদিন আগলে বড় করে একটা ভালো ছেলের কাছে তুলে দিতে পারলেই তার শান্তি। এর মধ্যে রামিম এই কাহিনী করলো। লোকে জানলে কি বলবে? কেউ কি বিয়ে করবে মেয়েটাকে? ছেলেটাকে মেরে নিজেও ঠিক নেই কামরুল সাহেব। আড়ালে কেঁদেছেন কয়েকবার। রামিম চুপচাপ ওপরের দিকে তাকিয়ে বসে আছে। পাশের রুমটাই তিন্নির রুম। সে কি বুঝতে পারছে না আমার প্রচুর কষ্ট হচ্ছে? ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে। আপাতত পরিবেশ স্তব্ধ। নিঃশব্দে কেঁদে চলেছেন নাজনীন বেগম আর কাজের মহিলাটা। এ বাড়িতে শব্দ করে কান্না করা নিষেধ। কান্নাকাটির শব্দ শুনতে ভালো লাগে না। কাজের মহিলার নাম রহিমা বেগম। রহিমা কাকি আজ 20 বছর যাবৎ এই বাড়িতে কাজ করছেন। কাজের লোক কেউ তাকে ভাবে না। পরিবারের একজন সদস্য হয়ে গেছেন তিনি। পুরো পরিবার সহ এ বাড়িতেই থাকেন তারা। তার স্বামী ড্রাইভার। তাদেরও প্রেমের বিয়ে। রামিমকে দুজনেই নিজেদের ছেলে হিসাবে ভাবেন, আর তিন্নিকে মেয়ে। রামিমও সময় পেলেই কাকির হাতে মাখা ভাত খেয়ে আসে। নিজের হাতে খেতে ইচ্ছে করে না তার। হয়তো মা নয়তো কাকি, দুজনের কেউ তাকে খাইয়ে দেবেই। মাঝে মাঝে তিন্নির কাছেও বায়না ধরে, আজ তুই খাইয়ে দিবি, নয়তো আমি খাবই না। প্রতিদিন তো কাকির হাতেই খাস, আজ আবার আমার হাতে কেন? উত্তর দেয় তিন্নি। রামিম জবাব না দিয়ে খাবার টেবিল থেকে উঠে দাঁড়ায়। তিন্নি পিছে পিছে যায় আর খাইয়ে দেয়। দুজনের এমন মিষ্টি ভালোবাসায় পরিবারের কেউ রাগ করে না, বরং খুশি হয়। একটা সময় কামরুল সাহেব ভাবতো মেয়েটাকে কি ছেলের বউ করে রেখে দেবে। সময় বদলায়, মনের ভিতর শঙ্কা হয়, লোকে কি বলবে। নিজের মেয়ের মতন মানুষ করেছে যে। নাজনীন বেগম রামিমের পাশে বসে বাতাস করছে আর কাঁদছে। এ কান্নায় প্রাণ নেই, নিষ্প্রাণ। রামিমের ইচ্ছা হয় তিন্নি কি করছে সেটা জানতে। তিন্নি একবারও আসেনি তাকে দেখতে। ডাক্তার ওষুধ দিয়ে গেছে, খাওয়ার পর খেতে বলেছে। আজ মা বা কাকির হাতে খেতে ইচ্ছে করছে না, তিন্নির হাতে খাবে সে। পাশের রুম থেকে তিন্নি শুনলো কথাটা। খাবার আনলো তিন্নি। রুমে ঢুকতেই রামিম স্বস্তির নিঃশ্বাস নিল। তবে তিন্নিকে আজ অন্যরকম লাগছে। চোখ মুখ ফুলে গেছে কিছুটা। হয়তো ভালোবাসি বলেনি কেউই, তবে কি ভালোবাসা থাকতে পারে না দুজনের মাঝে? রামিম কখনো বলেনি, বলেনি তিন্নিও, তবে মনে চেপে রেখেছে অফুরন্ত ভালোবাসা।
দুজনেই জানে সত্যিটা, যে তিন্নি তার আপন বোন না। এমন কত গোধূলি গেছে, তিন্নি রামিমের রুমের পাশে যেতেই একটা শক্ত হাত হ্যাঁচকা টান মেরে তিন্নিকে শক্তভাবে আলিঙ্গন করেছে। কতবার ঠোঁটের খুব কাছে গিয়েও স্পর্শ করা হয়নি। কতবার তিন্নির গরম নিঃশ্বাস রামিমের মুখের ওপর পড়েছে, তার হিসাব নেই। প্রাইভেটে পা দিয়ে পা ছোঁয়ার প্রতিযোগিতা কতবার যে হয়েছে, তারও কোনো হিসাব নেই। এগুলো নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে, তবে ভালোবাসি বলা হয়নি কখনোই। তিন্নি রুমে ঢুকে নিজের হাতে খাইয়ে দেয় রামিমকে। ইস, ছেলেটাকে কিভাবে মেরেছে, গালে লাল দাগ পড়ে গেছে। তিন্নি ছলছল চোখে বলে, রামিম, তোর আর আমার মাঝে অনেক শক্ত একটা দেওয়াল, সম্পর্কের দেওয়াল। তুই আমি চাইলেও এই দেয়াল ভাঙতে পারি না। পাগলামি করিস না। তুই ভালোবাসিস না আমাকে? দম বন্ধ হয়ে আসে তিন্নির। কি উত্তর দেবে সে? তিন্নি জবাব না দিয়ে উঠে যায়। এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। হয়তো আছে, সে বলবে না। বলবেই বা কেন? সমাজে বসবাস করতে হলে সমাজের নিয়ম কানুনও যে মানতে হবে। রামিমের আর ওষুধ খাওয়া হয় না। মার বেশ ভালোই পড়েছে, তার রিয়াকশন এখন দেখা যাচ্ছে। জ্বর এসে গেছে শরীরে, ব্যথার তো কথাই নেই। রহিমা কাকি এসে গরম তেল মালিশ করে দেওয়ায় কিছুটা ব্যথা কমেছে রামিমের। তিন্নি রুমে ঢুকে দরজা বন্ধ করেছে, আর খোলার নামগন্ধই নেই। রাতে খেতেও যায়নি সে। কামরুল সাহেব মেয়েটাকে ভীষণ পছন্দ করেন। সে নিজের হাতে প্লেটে করে ভাত আর মাছের মাথাটা নিয়ে রওনা দেন তিন্নির রুমের দিকে। রামিমের প্রতি বাড়ির সবারই প্রচুর দুর্বলতা আছে। বাড়ির ড্রাইভার মানে রহিমা কাকির স্বামী রোস্তম মিয়া, সেও এসে কামরুল সাহেবকে বলল, আমার ছেলেটাকে মারবেন কেন? ভুল করেছে আমাকে বলতেন, এভাবে মারার কোনো দরকার ছিল? কামরুল সাহেব বেশ অবাক হন। কতটা আপন হলে বাড়ির ড্রাইভার রামিমকে নিজের ছেলে ভাবে। এ বাড়িতে রামিমকে নিয়ে মাথা ঘামানোর আর কেউ নেই, তবে তার মামার বাড়িতে একজন আছে। মেয়েটার নাম তিথি, রামিমের মামাতো বোন। মামার বাড়ি গেলে তিথির চাইতে খুশি আর কেউ হয় না। ছোটবেলায় এক রুমেই ঘুমাতো মামার বাড়ি গেলে। এখন বড় হয়ে গেছে, কেমন একটা লজ্জা কাজ করে। তাই দুজন আলাদা রুমে ঘুমালেও ঘুমানোর আগে পর্যন্ত ফেভিকলের মতন পিছু লেগে থাকে তিথি। ছেলেটাকে যে তার এত ভালো লাগে, তার অবশ্যই কিছু কারণও আছে। কারণ ছাড়া কাউকে ভালো কেন লাগবে? রামিমের চুলগুলো তিথির ভালো লাগে, ঘন কালো আর সিল্কি চুল। এতটা সিল্কি মেয়েদেরও হয় না। রামিম মামার বাড়ি গেলে তিথির ইচ্ছা হয় ছোটবেলার মতন রামিম ওর কোলে মাথা রেখে শুয়ে থাকবে আর তিথি চুলে হাত বুলিয়ে দেবে। এ তো গেল তিথির কথা। এবার রামিমের কথা বলি। রামিম ছেলেটার সাথে তিন্নির গলায় গলায়। সে সব সময় ঝগড়া করতে চায় তিথির সাথে। দুজন দুজনের প্রতি দুরকম ইচ্ছা প্রকাশ করে। তিথি যেখানে রামিমকে কোলে মাথা রাখিয়ে চুলে হাত বোলাতে চায়, রামিম সেখানে তিথির চুল ছিঁড়ে ফেলতে চায়। ছোটবেলায় অবশ্য এমন ছিল না, তবে বড় হওয়ার পর এই ইচ্ছেটা তীব্র হচ্ছে রামিমের। দরজায় টোকা দেন কামরুল সাহেব। সারা শব্দ না পেয়ে ডাক দেন, তিন্নি মা, দরজাটা খোলতো। দরজা খুলে যায়। কামরুল সাহেব রুমে ঢুকতেই তিন্নি বিছানায় গিয়ে বসে। দেখেই বোঝা যাচ্ছে সে কেঁদেছে এতক্ষণ। কেমন একটা গ্লানি দেখা যাচ্ছে তিন্নির চোখে মুখে। শুনলাম খাওয়া দাওয়া নাকি করিসনি? হ্যাঁ বাবা, ভালো লাগছে না। মন খারাপ মা? না তো, মন খারাপ কেন থাকবে? আয়, আমি তোকে খাইয়ে দিই। কামরুল সাহেব ভাত মেখে খাইয়ে দেয় তিন্নিকে। এই বাড়িতে কামরুল সাহেব যা বলেন তাই হয়। তবুও তিন্নিকে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে খাইয়ে দিয়ে যায় কামরুল সাহেব। অন্যরকম ভালো লাগা কাজ করে তার মধ্যে। দরজা খোলাই ছিল। হঠাৎ রহিমা কাকি এসে বাবার মেয়ের এই দৃশ্য দেখে ফেলে। বেশ কঠিন গলায় বলে, ভাব দেখে আর বাঁচি না, ছেলেকে আধমরা বানিয়ে রেখে মেয়েকে খাইয়ে দেওয়া হচ্ছে। কামরুল সাহেব আমলে নেন না। বলবেই তো, বলবে না কেন? একবারও তো ছেলেটাকে দেখতে যায়নি সে। ছেলেটার প্রতি কি তার একটুও ভালোবাসা নেই? রাত দুটো, গা ঘামিয়ে জ্বর ছেড়েছে রামিমের, হয়তো আবারও আসবে। শরীরের কয়েক জায়গায় বেশ ফুলে গেছে। ওটা যেন একটা ব্যথার বাক্স। অল্প ছোঁয়া লাগলেই সারা শরীরে ব্যথার সাপ্লাই দিয়ে দেয়। পাশের রুমে লাইট জ্বলছে এখনো।
রামিম ভাবে, তিন্নি কি ঘুমায়নি? এত রাত অবধি জেগে আছে কেন? অন্য সময় হলে রামিম রুমে যেত, অথবা দেওয়ালে লাথি দিয়ে ওর ঘুম ভাঙিয়ে বলতো, লাইট অফ করে ঘুমা, আমার রুমে আলো আসলে আমি ঘুমাতে পারি না। তিন্নির আবার বদ অভ্যাস, রামিমকে জ্বালানোর জন্যই রাতে লাইট অন করে ঘুমায়। রামিম আবার ভাবে, না, ও তো জেগে নেই, লাইট অন করেই তো সে ঘুমায় সব সময়। শুয়ে থাকতে ইচ্ছে করছে না আর রামিমের। উঠে দাঁড়াতেই খেয়াল করে শরীরে প্রচুর ব্যথা। অনড়ভাবে শুয়ে থাকার দরুন এতক্ষণ বোঝা যায়নি, তবে এখন উঠতেই পুরো ব্যথাটা অনুভব করছে রামিম। হঠাৎ রামিমের মনে পড়ে জিরু বাবার কথা। রামিমের ওখান থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। একটা পাগলা বাবা থাকে, নাম জিরু বাবা। হাতে পায়ে গলায় প্রায় 36 কেজি ওজনের শিকল বাঁধা। ওই অবস্থাতেই খায়, ঘুমায়, গোসল করে না লোকটা, তবে সব সময় সুন্দর গন্ধ লেগে আছে তার গায়ে। জিরু বাবার সাথে রামিমের ভালো সম্পর্ক। সেখানে গেলেই জিরু বাবা ডাকে, কি রে বেটা, এসেছিস? আয়, একটা ডিম খা, কলা পাউরুটি খা। প্রথম প্রথম ঘৃণা লাগলেও পরে এক সময় রামিম বুঝল লোকটার আশ্চর্য কিছু ক্ষমতা আছে। লোকটার শরীর দিয়ে কখনো দুর্গন্ধ বেরোয় না। 36 কেজি শিকল পরে আরামসে ঘুরে বেড়ায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, লোকটার কাছে গেলেই মন ভালো হয়ে যায়। রামিম ভাবছে কাল একবার যাবে জিরু বাবার কাছে, হয়তো কোনো উপায় বের করে দেবে তিনি। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ, তারপর ফিসফিসে কণ্ঠে আওয়াজ আসে, রামিম, জেগে আছিস? তিন্নির গলা। এত রাতে ও আমার রুমে কেন? রামিম দরজা খুলে দেয়। অবাক হয়ে দেখে মেয়েটা খাবার প্লেট আর পানির গ্লাস হাতে বাইরে দাঁড়িয়ে আছে। মায়া কাজ করে এই মেয়েটার ওপর, প্রচুর মায়া কাজ করে রামিমের। মুখ ফসকে রামিম বলেই ফেলে, তোকে এত সুন্দর কেন লাগছে আজকে? তিন্নি মাথা নিচু করে রুমে ঢোকে। উত্তর দেয় না রামিমের প্রশ্নে, ইশারায় ডাকে, বলে, হায়, বস। রামিম আস্তে হাঁটে, 2 কদম এগোলেই বিছানা, কিন্তু এই 2 কদমই যেন 2 কিলোমিটার পথ, এমন মনে হয় রামিমের। শরীরের ভীষণ ব্যথা যে। তিন্নি রামিমকে বলে, বাবা তোকে খুব মেরেছে তাই না? তুই মারিসনি? হ্যাঁ, মারছি, তবে তোর ভালোর জন্য। কি এমন ভালো হলো আমার? জানি না, তবে তুই যেটা বলেছিস সেটা সম্ভব না। হাজার হোক আমরা ভাই বোন রামিম, একটু বোঝার চেষ্টা কর। তুই চাইলেই তো সব সম্ভব তিন্নি, শুধু একবার বল। আমি নিজেই চাই না রে। সত্যিই চাস না তুই? আয়, ভাত খেয়ে ওষুধ খাবি, ব্যথা কমবে না নইলে। রামিম উত্তর পায় না। তিন্নি খাইয়ে দেয়, রামিম খায়। আলাদা একটা স্বাদ তিন্নির হাতে। নিজের হাতে ওষুধ খাইয়ে দিয়ে রুমে ঢোকে তিন্নি। রুমে ঢুকে রীতিমতো চমকে ওঠে তিন্নি। কামরুল সাহেব বসে আছে তার রুমে। এত রাতে হঠাৎ রুমে দেখে থমকে দাঁড়ায় তিন্নি। কামরুল সাহেব হাসি মুখে প্রশ্ন করে, রামিম খেয়েছে? হ্যাঁ। মেডিসিন? আচ্ছা, ঘুমা, আমি যাই তাহলে। কামরুল সাহেব এরূপ ব্যবহারে তিন্নি অবাক না হয়ে পারে না। সে ভেবেছিল হয়তো জিজ্ঞাসাবাদ করবে, নয়তো বকবে, কিছু না করেই চলে গেল যে। সকাল হয়েছে, বাড়ির সবাই আজ ঘুমে। খুব ভোরে ঘুম ভেঙেছে রোস্তম মিয়ার। এত ভোরে ঘুম কখনো ভাঙে না তার। আজ কেন এক অদ্ভুত কারণে জেগে গেছে সে। পাশে টুনি অর্থাৎ তার মেয়ে আর তার বউ। মেয়েটার দিকে তাকায় রোস্তম মিয়া। মেয়েটা একদম মায়ের মতন হয়েছে। সকাল সকাল ঘুম থেকে ওঠার নামগন্ধই নেই। রহিমার দিকে তাকায় রোস্তম মিয়া, ভাবে যৌবনকালে বড় সুন্দরী ছিল মেয়েটা। এখন বয়সের ছাপ পড়ে গেছে, সৌন্দর্য কিছুটা কমেছে বটে, তবে এখনো বেশ সুন্দরী। প্রেমের শুরুটা কতই না ভালো ছিল। রোস্তম মিয়া সেদিন গাড়ি করে নিয়ে আসে নাজনীন বেগমকে, সাথে ছোট্টখাট্ট ফর্সা লজ্জাবতী একটা মেয়ে। রোস্তম মিয়া গাড়ির আয়নায় আর চোখে কয়েকবার দেখে রাস্তায়। মেয়েটাও তার দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর কাজ করতে করতে কথা হয়, একসময় প্রেম। এখন আর আগের মতন চিন্তা ভাবনা আসে না। আগে বহু কিছু ভাবতো, এই করবে সেই করবে। এখন অনেক দিন হয়ে গেছে, পাশাপাশি শুয়েও সেই ইচ্ছা আর করে না। তবে বউ বাচ্চা নিয়ে ভালোই আছে। মেয়েটা সারা দিন দৌড়ায়। রামিমকে খুব পছন্দ করে মেয়েটা, কাছে কাছে থাকে সব সময়। তবে রামিম অসুস্থ থাকলে তার কাছে যায় না। শুধু রামিম না, যে কেউই অসুস্থ থাকলে তার পাশে গেলে সেও নাকি অসুস্থ হয়ে যাবে, এমনটাই ভাবে সে।
রামিম যখন টুনি বলে ডাকে, মেয়েটা হাসতে হাসতে পারলে গড়িয়ে পড়ে, পেটে হাত দিয়ে হাসে মেয়েটা। এত যে খুশি মেয়েটার, এত হাসি কোথায় রাখে? রোস্তম মিয়া বাইরে বেরোয়। বাহ, খুব ভোরে উঠলে সকালটা বেশ ভালোই কাটে। রোস্তম মিয়া খালি পায়ে হাঁটে। হাঁটতে হাঁটতে চোখ পড়ে দোতলায়। রামিমের জানালায় কিছু একটা ঝুলছে, কুয়াশা কাটেনি এখনো, আবছা কিছু বোঝা যায় না। ওদিকে খুব একটা মনোযোগ দেয় না। তার এখন উদ্দেশ্য হলো পুরো বাড়ির চারপাশটা ঘুরে দেখা। রহিম মিয়া আশ্চর্যজনক জিনিস দেখেন। তিন্নির রুমের জানালাতেও কিছু একটা ঝুলছে, মোটা সুতোর মতন কিছু একটা। চোখ ঢোলে আবার তাকায়, না কিছু নেই, ঘুম কাটেনি হয়তো, চোখে ভুল দেখেছে সে। রোস্তম মিয়া ভাবে দুজনের মিলাইয়া দিব নাকি? না না, ছিছি, লোকে কি বলবে? ভাই বোনের বিয়ে কল্পনাও করা যায় না। কোথায় ভাই বোন? রক্তের সম্পর্ক আছে, পালিত বোন তো, তাও তো না, শুধুমাত্র বন্ধুর মেয়েকে তার ছেলের সাথে একসাথে বড় করেছেন। মানুষের মন বড় আজব জিনিস। একই সময় কয়েকবার কয়েক রকমের চিন্তা ভাবনা করে শেষ ফেষ সিদ্ধান্তহীনতায় ভুগে ভুল সিদ্ধান্তই নেয়। ব্যথা কমেছে অনেকটাই, হাঁটতে আর এখন অসুবিধা হচ্ছে না রামিমের। বাবার প্রতি কোনো রকম রাগ নেই রামিমের। ছোট্টবেলা থেকেই বাবা বেশ গম্ভীর তার সাথে। বুদ্ধি হওয়ার পর সব কিছু বুঝতে ও মনে রাখতে শেখার পর থেকে কখনো সে দেখেনি বাবা অফিস থেকে ফিরে তাকে কুলে তুলে নিয়ে কপালে একটা চুমু দিয়েছে। অথচ প্রতিদিনই তিন্নির জন্য চকলেট আনতো। তিন্নি তার চকলেটের ভাগ রামিমকে দিত। প্রথম প্রথম মন খারাপ করতো রামিম, কিন্তু পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। বাবার সাথে ছেলের সম্পর্ক নাকি বন্ধুর মতন হয়। রামিম কখনো বাবার সাথে দরকারি কথা ছাড়া তেমন কিছু বলেনি। সেই বাবা মারলেও রাগ করার কিছু নেই। বাবা যে তাকে পছন্দ করে না সেটা অনেক আগেই বুঝে গেছিল রামিম। ব্রাশ হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে রামিম ভাবে, এখান থেকে নিচে লাফ দিলে কেমন হয়? এত যন্ত্রণার অবসান ঘটে যেত, তাই না? দুপা পিছিয়ে আসে রামিম, চোখ বন্ধ করে 3 পা এগুলেই শূন্য। শূন্যে ভাসতে কি মজা লাগে, নাকি দম বন্ধ হয়ে আসে? এসব রামিমকে দিয়ে হবে না, ভয় লাগে তার। তবে একটা জিনিস সে ভালোই পারে, সিগারেট। বাড়ির সবার থেকে লুকিয়ে সিগারেট খায় রোজই। রামিমের ধারণা বাড়ির কেউ জানে না যে সে সিগারেট খায়। এই বাড়িতে দুজন মানুষ জানে, যেটা রামিম নিজেও জানে না, তিন্নি আর কামরুল সাহেব। কামরুল সাহেব জেনেও কিছু বলেন না। মাঝে মাঝে ভাবেন, কখনো তো ছেলেটাকে আদর স্নেহ ভালোবাসা কোনোটাই দিতে পারিনি, তবে আজ শাসন কেন করব? অধিকার নেই তার, এই ভেবে কিছু বলে না। 2 দিন বাইরে যাওয়া হয়নি, যে ব্যথা বাইরে কিভাবে যাবে। এখন ব্যথা কম, আজ যেতেই হবে। জিরু বাবার সাথে দেখা না করে ভালো লাগছে না। খাবার টেবিলে কথা বলে না রামিম, চুপচাপ খায়। পাশে কামরুল সাহেব ছেলেটার দিকে তাকাবে না করেও বারবার দেখছে রামিমকে। তার মনের ভেতর কি চলছে কে জানে। তিনিও চুপচাপ। ওই ঘটনার পর থেকে নাজনীন বেগমও দরকার বাদে কোনো কথা বলেননি কামরুল সাহেবের সাথে। বাড়ির সবাই চুপচাপ, শুধু টুনি বাদে। ও দিব্যি চিল্লায়, এটা করে ওটা করে। ওর এখন ভীষণ আনন্দ। বাড়ির কেউ কিচ্ছু বলে না, কেউ শাসন করে না, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে, ভালো থাকারই কথা। খাওয়া শেষে রামিম ডাকে, এই টুনি বুড়ি, আমার রুমে আয় তো। না, যাব না, তোমার সাথে গেলে আমিও অসুস্থ হয়ে যাব। আমি তো সুস্থ হয়ে গেছি, এই দেখ হাঁটছি, কথা বলছি। সত্যি তো? আচ্ছা চলো। রামিমের পিছে পিছে টুনি রুমে যায়। বলো কি বলবে, আগে পাপ্পি দে একটা। টুনি মেয়েটা খিলখিল করে হেসে ওঠে। ছোট বাচ্চাদের সব অবস্থাতেই ভালো লাগে। হাসি থামিয়ে টুনি বলে, চাচু তুমি বড় ফাজিল হয়েছো। তিনি আন্টির থেকেও পাপ্পি চাও, আমার থেকেও পাপ্পি চাও। তিনির থেকে চাই তুই সেটা কিভাবে জানলি? টুনি বিজ্ঞানীদের মতন গম্ভীর ভাব নিয়ে বলে, আমি এ বাড়ির সব খবর রাখি। তাহলে আমার একটা কাজ করে দে। কি কাজ? দেখ তো পাশের রুমে তিন্নি আছে কিনা, আমি ওর রুমে যাব না। আচ্ছা দেখতাছি। টুনি ইনোসেন্ট একটা ভাব নিয়ে হাসি মুখে তিন্নি রুমে যায়। তিন্নি রুমে নেই। ফিরে এসে সেটা বলে। রামিম বিছানার নিচ থেকে চকলেট বের করে মেয়েটার হাতে দেয়। টুনি খুশি হয়ে একটা পাপ্পি দেয় রামিমকে। টুনি চলে যায়। রামিম আবার বিছানায় নিচে হাত দেয়।
এক কোণে একটা প্যাকেটে দুটো সিগারেট আছে। জানালা বন্ধ করে সিগারেট ধরায় রামিম। 11টা বেজে গেছে। রামিম বাসা থেকে বেরিয়ে রাস্তার পাশে টঙের দোকানে বসেছে। ছোট মামা টেলিফোন করে জানিয়েছে সে আসবে, কিন্তু বাসায় যাবে না, তাই এখানে বসা রামিমের। তবে রামিম ভেবে রেখেছে আজ মামাকে নিয়েই জিরু বাবার কাছে যাবে। বয়স কত হলো, এখনো বিয়ে করেনি কেন? এর একটা বিহিত করতেই হবে। পকেটে টেলিফোনটা আবারও বেজে ওঠে রামিমের। মামা, কোথায় তুমি? আমি কখন থেকে এসে বসে আছি। তুই একটু বাসায় আয়, আমি কাজে ব্যস্ত হয়ে আছি। আচ্ছা, আসছি। বিরক্তি মুখ নিয়ে ফোন কেটে দেয় রামিম। এখন আবার 11টা মিনিট হাঁটো। তবে দেখা করাটা মনে হয় জরুরি, তাই মামা ডেকেছে, যেতেই হবে। যেতে যেতে ছোট মামার বিবরণ দিই। নাম রন্টু মিয়া, দেখতে পুরোই সালমান খান, বডিটা বানিয়েছে জটিল। রামিমের মাঝে মাঝে হিংসে হয় মামাকে দেখে। শুধু নামটা যদি রন্টু মিয়া না হয়ে রন্টি ইয়ো হতো, তাহলে পুরোই আমেরিকান মনে হতো মামাকে। এই একটা নাম নিয়ে তার আক্ষেপ। রামিম তাকে ডাকে রন্টি ইয়ো, এজন্য বেশ পছন্দ করে রামিমকে। রন্টু ডাকে সমস্যা নেই, তবে মিয়া কেন ডাকবে? এই মিয়া নিয়ে তার তত ঝামেলা। তিনি ভাবেন সবাই যদি রামিমের মতন রন্টি ইয়ো ডাকতো তবে কেমন হতো। রামিম মামার বাড়ি পৌঁছায়। সবার আগে বেরোয় তিথি। রামিমের দিকে তাকিয়ে আবার চোখ ভেজে ওঠে তার। চলো চলো চোখে তাকায়। চোখ ভিজে আসার আগেই চোখ নামিয়ে নেয় তিথি। হাত ধরে টেনে ছাদে নিয়ে যায় রামিমকে। ছাদে উঠেই জড়িয়ে ধরে কাঁদতে থাকে তিথি। এটা রামিমের কাছে নতুন কিছু না। রামিমের সাথে কিছু খারাপ হলেই সে এভাবেই কাঁদবে। রামিম প্রতিবারের মতো এবারেও ছাদের দরজা আটকে দেয়, যাতে কেউ এই অবস্থায় না দেখে ফেলে। এখন বড় হয়েছে, লোকের নানান জিনিস ভাববে। কি হয়েছে, কান্না করিস কেন? তোকে খুব মেরেছে তাই না? হ্যাঁ, মেরেছে। কে কে মেরেছে? বাবার তিন্নি। তিন্নি? তিন্নি কেন মারবে? জানি না, ওর জন্যই তো বলেছিলি, আর ও নিজেই মারলো। বাদ দে তো। আচ্ছা, দিলাম বাদ। তবে তুই এখন আর আমাদের বাড়ি আসিস না কেন? তুই আসলে আমার ভালো লাগে। আচ্ছা, আসবো। তোর জন্য বিরিয়ানি রান্না করেছি, আনবো? না, আগে ছোট মামার সাথে দেখা করি, তারপর। আচ্ছা, রুমে আসিস। আচ্ছা ছাড় এবার আমাকে, লোকে দেখে ফেললে বাজে কথা বলবে। বলুক গে, আমার কি, আমার কিছু যায় আসে না। আমার আসে। রামিম নিজেকে ছাড়িয়ে নিয়ে ছোট মামার রুমের দিকে পা বাড়ায়। রুমে নক করতেই দরজা খুলে দেয় মামা। বয়সের পার্থক্য খুব একটা না, মাত্র 5 বছর। রন্টি মামাকে তাই বন্ধুর মতোই ভাবে রামিম। রুমে ঢুকতেই রন্টু মামা সিগারেট দেয় রামিমের হাতে। রামিম সিগারেট ধরিয়ে বলে, মামা, কাহিনী কি বলো তো? আজ হঠাৎ সিগারেট খাচ্ছ? ভাগ্নে, বড় বিপদে আছি, তোর সাহায্যের দরকার। কি সাহায্য মামা? ভাগ্নে, আমি বিয়ে করেছি, কিন্তু বাসায় কিভাবে জানাবো বুঝতে পারছি না। রামিম সিগারেট ফেলে মামার মুখের দিকে তাকায়। এখন নেশা সিগারেটের না, মামার চোখের দিকে তাকালেই নেশা লেগে যাবে রামিমের। রন্টি মামা ইয়ো, তুমি বিয়ে করেছো? আসতে বল ভাগ্নে। বুঝছি, চলো, তোমার ব্যবস্থা করতে হবে। কোথায় যাবি? জিরু বাবার কাছে, তিনি একটা হেস্তনেস্ত করেই দেবেন। রন্টু মিয়া রামিমের পিছু পিছু হাঁটে। জিরু বাবাকে ভয় লাগে তারপরও যাচ্ছে। সমস্যা থাকলে কত কিছুই না করতে হয়। রামিমের আর বিরিয়ানি খাওয়া হয় না, তবে তিথি এসে খাইয়ে দিয়ে যাবে সেটা অজানা নয় রামিমের। তিথি এত কষ্ট করে রান্না করেছে আর রামিমকে খাওয়াবে না, এটা হতেই পারে না। জিরু বাবা রামিমকে দেখে খুশি হয়, কাছে ডাকে, বাবা আয়, অনেক দিন আসিস না, তোরে খুব দেখতে ইচ্ছে করছিল কদিন ধরে। বাবা, ক্ষুধা লাগছে। কলা পাউরুটি খাবি? তুমি খাওনি? খাইছি, তুই আসবি আজ তাই রেখেছিলাম। আমি আসবো তুমি কিভাবে জানো? বাবা, তুই যে বিপদে আছিস সেটাও আমি জানি। রামিম বিস্ময় নিয়ে তাকায় জিরু বাবার দিকে। লোকটা আসলেই অনেক কিছু বুঝতে পারে। পিছে চোখ জোড়া চকচক করে ওঠে রন্টু মিয়ার। সে ভাবে সমস্যার সমাধান তিনিই করতে পারবেন। এদিকে তিন্নিকে দেখতে এসেছে ছেলে পক্ষের লোকজন। তিন্নিকে সাজিয়ে গুছিয়ে তাদের সামনে বসানো হয়েছে, অথচ মেয়েটাকে এমনিতেই সুন্দর লাগে। খোলা চুল, কোনো মেকআপ ছাড়া তৈলাক্ত মুখেও মেয়েটাকে সুন্দর লাগে। এত কাছ থেকে রামিম মেয়েটাকে দেখেছে, কখন খারাপ লাগে তার অজানা নয়। তবে রামিমের সব সময়ই ভালো লাগে তিন্নিকে।
রামিম বাসায় ফেরে বিকেলে। সারাদিন রন্টি মামা তাকে নিয়ে ঘুরেছে। রন্টি মামা ভীষণ খুশি, জিরু বাবা উপায় বলে দিয়েছে। রামিম নিজের কথা বলে না জিরু বাবাকে, বলে কি লাভ, সে তো জানে সম্ভাবনা এই দেয়াল ভাঙা। বাসায় লোকজন দেখে রামিম বুঝে ফেলে তিন্নিকে দেখতে এসেছে। চুপচাপ রুমে গিয়ে দরজা আটকে দেয় রামিম। তিথি এসেছে, দরজা ধাক্কাচ্ছে রুমের। রামিম, দরজাটা খুলে দে। রামিম দরজাটা খুলে দেয়। তিথি অভিমানী কণ্ঠে বলে, তোর জন্য বিরিয়ানি রান্না করলাম আর তুই না খেয়েই চলে আসলি? হাসবিই তো, আমি তো তোর কে? আরে রন্টু মামা নিয়ে গেছিল ঘুরতে, আমি কি করতাম? তোর কিছুই করতে হবে না, চুপচাপ বস এখানে। তিথি টিফিন বক্স থেকে বিরিয়ানি বের করে প্লেটে রাখে। রামি মুগ্ধ চোখে দেখে মেয়েটাকে। শীত চলে যাওয়ার সময় হয়েছে, রোদের খুব তেজ, এখনই ঘাম বেরোচ্ছে। তিথি ঘেমে গেছে কিছুটা। রামিম জানালা খুলে দেয়, সুরসুর করে বাতাস ঢোকে রুমে। ঠান্ডা বাতাসে ঘাম উবে যায় তিথির। আয় তোকে খাইয়ে দিই। আমি নিজের হাতে খাই? না, আমি খাইয়ে দেব। আচ্ছা দরজা আটকে দিয়ে আয়। না, খোলা থাকুক। তিথি হাতের আঙুলে অল্প কিছুটা বিরিয়ানি তুলে রামিমকে খাইয়ে দেয়। রামিমের ঠোঁটের স্পর্শে পুরো শরীর শিরশির করে ওঠে তিথির। রামিম তৃপ্তি নিয়ে খায়। মেয়েটা বিরিয়ানি বেশ ভালোই রান্না করে। অল্প অল্প করে খেতে থাকে রামিম। হঠাৎ মনে পড়ে তিথি খেয়েছে। কিরে, তুই খাচ্ছিস? না। কেন? এমনিতেই। হাঁ কর। রামিম তিথির মুখে খাবার তুলে দেয়। তিথি চোখ বন্ধ করে ফেলে। রামিম ছেলেটাকে বড্ড বেশি ভালোবাসে তিথি। আস্তে করে আঙুলে কামড় দেয় তিথি। রামিম উফ করে ওঠে। তিথি হাসতে থাকে। রামিম রাগী চোখে তাকায়। তিথির হাসি দেখে রাগ পড়ে যায়। মেয়েটাকে কখনো ভালোভাবে খেয়ালই করেনি রামিম। মেয়েটার গালে দুপাশে দুটো তিল। তিন্নির পিঠের দিকে আছে, কিন্তু গালে নেই। ডান গালে তিল থাকলে সে নাকি সুখী থাকে সব সময়, আর বাঁ গালে থাকলে দুঃখী। এই মেয়েটা তো দুপাশই আছে, সুখ দুঃখ মিলিয়েই তার জীবন। সন্ধ্যার পর তিন্নি রুমে আসে। রামিম তাকায় না তিন্নির দিকে, বাইরের দিকে তাকেই বলে, বস। তিন্নি বসে না, দরজা আটকে দিয়ে রামিমের কাছে আসে। এদিকে তাকা। বাহ, সুন্দর লাগছে তো তোকে। পছন্দ করেছে নিশ্চয়ই তারা। আমি মানা করে দিয়েছি তাদের। কেন? রামিম উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করে। ছেলের বয়স বেশি, আমি বাবাকে বলে দিয়েছি এই বিয়ে হবে না। বাবা মানা করে দিয়েছেন তাদের। রামিম স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে সে ভেবেছিল তার জন্য হয়তো মানা করেছে। যাই হোক, আপাতত বিয়ের কোনো চান্স নেই, এতেই রামিম খুশি। তিন্নির দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারে না রামিম। শাড়ি, চুড়ি, গোছানো চুল, মেকআপ আর ছোট্ট একটা টিপ, অন্যরকম লাগছে। আর সাজানো গোছানো একটা মেয়ে, আর তিন্নি অনেকটা পার্থক্য। এই মেয়েটা বউ হওয়ার যোগ্য, আর তিন্নি মেয়েটা সারা জীবন পাশে থাকার। এই সাজগোছে বড় অচেনা তিন্নি। মেকআপের আড়ালে ঢেকে গেছে তিন্নি। সামনে দাঁড়িয়ে আছে চেনা অচেনা একটি মেয়ে। রামিম তিন্নির হাত ধরে। তিন্নি ঝটকা মেরে ছাড়িয়ে নেয়। রামিম, এভাবে হাত ধরবি না, ভুলে যাস না আমি কে। রামিম পিছিয়ে আসে। তিন্নি মেয়েটা আলোর মতন, ধরার চেষ্টা করা বোকামি ছাড়া আর কিছুই না। কামরুল সাহেব চিন্তিত হয়ে পড়েন। রামিম তিন্নির বিষয়টা খুব ভাবাচ্ছে তাকে। একবার ভাবছে দুজনের সুখের কথা, আবার সমাজের কথা। এই সমাজ একটা দেওয়াল দিয়ে রেখেছে, সেটা ভাঙতে গেলে ক্ষতিপূরণ স্বরূপ মান সম্মান হারাতে হবে। রাত হয়েছে, পাশাপাশি শুয়ে আছে কামরুল সাহেব আর নাজনীন বেগম। কামরুল সাহেব এমনিতেই কথা কম বলেন, আর নাজনীন বেগমও ইদানিং কথা বলছে না খুব একটা। মোটামুটি নীরব একটা পরিবেশ। এই রুমে যে দুজন মানুষ আছে সেটা বোঝা অসম্ভব। মাঝে মাঝে কামরুল সাহেব দীর্ঘশ্বাস ছাড়ছেন। তিথি, তিন্নি আর রামিম তিনজন বসে আছে ছাদে, আড্ডা দিচ্ছে। তিথি বকবক করছে, রামিম আর তিন্নি কিছুটা চুপচাপ। তিথি রামিমকে ভালোবাসলেও সে চায় রামিম যার সাথেই থাকুক ভালো থাকুক, তাই তিন্নির প্রতি কোনো খারাপ কিছু কাজ করে না তার। রামিম তিন্নিকে ভালোবাসলে তার কি করার আছে? রামিম আর তিন্নির মাঝে এ কদিনে অনেকটা দূরত্ব বেড়েছে। আগের মতন কথা হয় না, ঝগড়া হয় না, রাগ অভিমানও হয় না। শীতের শেষ, হালকা বাতাস বয়েছে। হঠাৎ মেঘ গর্জন করে ওঠে। তিথি, তিন্নি দুজনেই জড়িয়ে ধরে রামিমকে। কয়েক মুহূর্ত পরই তিনজনের অট্টহাসির শব্দ পাওয়া যায়।
তিনজনের হাসির শব্দে কামরুল সাহেব একটু স্বস্তি পান। এ বাড়িতে এখনো ঘুমায়নি, জেগে আছে। কয়েকটা মানুষ জেগে আছে, তবে ভিতরটা মরে গেছে। ভিতরে পচা গন্ধ ছড়াচ্ছে, মাছি উঠছে ভোঁ ভোঁ করে, কয়েকটা পোকা উড়ে আসছে হৃৎপিণ্ড থেকে। তবুও তারা জেগে আছে এই সমাজের নিয়ম কানুনে। হঠাৎ ছাদে বসে রামিম ভাবতে থাকে তার কি করা উচিত। তিন্নি, যাকে সে এত ভালোবাসার পরেও সে তার হতে নারাজ। আর এদিকে তিথি, যে কিনা জানে যে সে তিন্নিকে ভালোবাসে, তার সত্ত্বেও তাকে সে মন প্রাণ উজাড় করে ভালোবেসে যাচ্ছে নিঃস্বার্থভাবে। তাহলে রামিমের কাকে ভালোবাসা উচিত? কাকে নিজের করে নেওয়া উচিত? তিন্নিকে নাকি তিথিকে? বন্ধুরা, রামিম কি করবে? কাকে বেছে নেবে সে? বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমরা খুব শীঘ্রই পরের পর্ব নিয়ে হাজির হব। পরের ঘটনাটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর এই পর্বটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।